উচ্চ মাধ্যমিক বেঙ্গলি সাজেশন 2024। প্রথমে গল্প থেকে দেখে নাও কী কী প্রশ্ন আসবে। প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, সেখানে প্রথম প্রশ্ন, সেই দিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল। এছাড়া আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে, প্রথম মৃত্যুদশা দেখে মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, ভুড়ি বোসটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে, অর্থাৎ নিখিল চরিত্রটি লেখার কথা বলেছে এখানে। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, নিখিলের থেকে কে বাঁচে থেকে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এর পাশাপাশি আরও একটি প্রশ্ন আসতে পারে, 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনার মধ্য দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত পেয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, ছেলেমেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, ছেলেমেয়েগুলি এমন অবস্থা হয়েছিল কেন। 4 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কী। অথবা আরও একটি প্রশ্ন আসতে পারে, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, হতাশার কারণ কী, হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চিত্রটি বিবৃত করো। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয়ের অসুস্থ হয়ে পড়েছিল, এই অসুস্থতা তার জীবনে কী প্রভাব ফেলেছিল। অথবা এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে, আমায় কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কী ঘটেছে। ভাত গল্প থেকে প্রথম প্রশ্ন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল বর্ণনা দাও। অথবা এই প্রশ্নটি ঘুরে আসতে পারে, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল, তারপর সে কী করেছিল। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, মেঘ কীভাবে সরে গিয়েছিল, তারপর সে কী করেছিল। 2 নম্বর প্রশ্ন, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এখানে কোন বাধার কথা বলা হয়েছে, কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের আসল বাধা কী, উৎসব তার খোঁজ পায়নি কেন। 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, ঝড় জল মাতলার গর্ভে কী কী হয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন। 4 নম্বর প্রশ্ন, যে সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, কার কথা বলা হয়েছে, ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে উতলা করে। 5 নম্বর প্রশ্ন, তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়, কার মনে পড়ে যায়, সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, একদিন তুমুল ঝড় বৃষ্টি, গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি, কোন দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায়, তাতে ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে, তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। অথবা চুন্নির মা কখনো তাকে এমনও সুখ দিতে পারেনি, কার কথা বলা হয়েছে, সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো। ভারতবর্ষ থেকে যে প্রশ্ন আসতে পারে, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি কী, তা অদ্ভুত কেন এবং তারপর কী ঘটেছিল। 2 নম্বর প্রশ্ন আসতে পারে এই ভারতবর্ষ গল্প থেকে, সেটা হচ্ছে, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কী, উত্তেজনার পরিণাম কী হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটির বর্ণনা দাও বা বর্ণনা করো। এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। 4 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে, তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর গল্প হয়ে যাওয়ার পর কবিতা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, প্রথমে রূপনারায়ণের কুলে, সেখান থেকে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুল বলতে কবি কী বুঝিয়েছেন, সেখানে জেগে ওঠার পর কবি কী কী জানতে পারলেন তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন, তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনার আঘাতে আঘাতে বেদনায়, আঘাত এবং বেদনার মধ্যে দিয়ে কবি কীভাবে নিজেকে চিনতে পারলেন, তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এই কবিতা থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে দেনা কীভাবে শোধ করা যায়। মহুয়ার দেশ থেকে বা মহুয়ার দেশ কবিতা থেকে যে প্রশ্ন আসতে পারে, যে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, অর্থাৎ কবির কথা, এমন কামনার কারণ কী, সেটা লিখবে বড় প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন দেখা দেয় কেন বা হানা দেয় কেন। 3 নম্বর প্রশ্ন, মহুয়ার দেশ থেকে আসতে পারে, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবি অভিজ্ঞতা কেমন হয়েছিল আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আসতে পারে, সেই উজ্জ্বল স্তব্ধতায়
ধোঁয়ায় বঙ্কিম আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন আসতে পারে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি এখানে কাদের কথা বলেছেন, তাদের জীবনের কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবির এই উক্তি? ক্রন্দরতা জননীর পাশে, এই কবিতা থেকে যে প্রশ্ন আসতে পারে, ক্রন্দরতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্দরতা বলেছেন, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন, আলোচনা করো। কেন ভালোবাসা, কেন বা সমাজ কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর আমরা আরও কয়েকটি প্রশ্নের দিকে যাব, সেটা হচ্ছে আমি দেখি কবিতার থেকে। সেখানে প্রথম প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার, কোন সবুজের কথা কবি বলেছেন, তার দরকার কেন, আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন, তা কীভাবে সবুজ খায়, আলোচনা করো। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, সবুজের অনটন ঘটে কোথায়, কীভাবে সবুজের অনটন ঘটে। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, দেহ চায় সবুজ বাগান, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, চোখ তো সবুজ চায়, উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় দাও। লাস্ট প্রশ্ন কবিতা থেকে, আমি দেখি থেকে, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি, কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো। নাটক থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, নানা রঙের দিন থেকে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কী। 3 নম্বর প্রশ্ন, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, বক্তাকে সেই জীবনের মাঝে রাত্রি বলতে কী বুঝিয়েছে। আরেকটি প্রশ্ন আসতে পারে, সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, কোন রাত্রে কথা বলা হয়েছে, বক্তা জীবনের মোক্ষম কী বুঝেছিল সেই রাতে। এরপর আমরা বিভাব নাটকে চলে যাব। বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলি আসবে, বুদ্ধিটা কী করে এলো তা বলি, বুদ্ধিটা কীভাবে তা বক্তার মাথায় এসেছিল। আরেকটি প্রশ্ন আসতে পারে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে, আলোচনা করো। শেষ প্রশ্ন, এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কী ঘটেছিল, আলোচনা করো। তো এই হলো নাটক থেকে ইম্পর্টেন্ট। এরপর আরও একটি তোমাদের রয়েছে সহায়ক গ্রন্থ, যেগুলি রয়েছে যেমন এবছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা, গারো পাহাড়ের নিচে আর হাত বাড়াও। এই 3টি সহায়ক পাঠ থেকে তোমরা কিন্তু পড়ে নেবে গল্প 3টি। যেমন গারো পাহাড়ের নিচে থেকে যেমন প্রশ্নগুলো দেখো, গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রা বর্ণনা, তারপরে তাই প্রজারা বিদ্রোহ হয়ে উঠেছিল, প্রজারা বিদ্রোহ কেন হয়েছিল, তারপর তারা বিদ্রোহ প্রস্তুতি কীভাবে নিয়েছিল, হাতি বেগার আর চলে না, হাতি বেগার আইনের বিবরণ দাও, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পড়বে। আর মেঘের গায়ে জেলখানা থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। আর একটা পড়তে পারো যে মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সয়, কলকাতা থেকে বক্সার যাত্রাপথ বিবরণ দাও। দেশকে ভালোবাসো, ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সার। এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে লেখকের যে মনোভাব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। জেলখানা একটি আলাদা জগৎ, জেলের মধ্যে জগৎ নিজের ভাষায় বর্ণনা করো। হাত বাড়াও থেকে যেগুলো আসতে পারে, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, বক্তা স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়, কার চোখের কথা বলা হয়েছে, সে কেমন ধরনের শান্তি চায়। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করছে, কাদের শনাক্ত করছে, কেন তাদের খুনি বলা হয়েছে। তো এরপর বাংলা গানের ধারা থেকে, মানে যেটা বলা যেতে পারে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখান থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন থাকবে। তো বাংলা গানের ধারা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বাংলা গানের ধারায় হেমন্ত মুখোপাধ্যায়, বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলাম, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়। লোকসঙ্গীত কি, যে কোনো 2টি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা করো। বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেন বা রজনীকান্ত সেনের সম্পর্কে লেখো। এরপর বাংলা চলচ্চিত্রের ধারা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান। 3 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসে মডার্ন থিয়েটার ও নিউ থিয়েটারের ভূমিকা। বাংলা চিত্রকলা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, পট বলতে কী বোঝানো হয়, এই শিল্পধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলা জর্জায় গগনেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলায় ধারায় যামিনী রায়। 4 নম্বর প্রশ্ন, বাঙালি চিত্রকলায় ইতিহাসে রামকিঙ্কর বেইজ। এই কটা পড়ে নেবে। এরপর বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে ভারতীয় পুরাণ রামায়ণ মতে দাবা খেলার ষষ্ঠাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্যের কীভাবে হয়েছিল আলোচনা করো। এরপর ভারতীয় ফুটবলের সূচনা কে করেন, ফুটবলের উন্নতিতে তাঁর অবদান লেখো। বাংলা বিজ্ঞান চর্চার ধারা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, বাংলা চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসু, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসু, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাথ সাহা, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই প্রশ্নগুলো অবশ্যই আসবে। আর এবারে আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে ভাষা। ভাষার জন্য এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে, যেমন ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা, সেখান থেকে আসবে ভাষা বিজ্ঞানের কয়টি শাখা, যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি, যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো। বাক্যতত্ত্ব থেকে যে প্রশ্নগুলি আসতে পারে, যেমন বাক্য
কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন আসতে পারে বাক্যের অব্যবহৃত উপাদান বলতে কী বোঝায়? বাক্যের অব্যবহৃত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণসহ লেখো। রূপতত্ত্ব থেকে আসতে পারে প্রত্যয় কাকে বলে? উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। সমাস কাকে বলে? সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। মুন্ডমাল ও জোড় কলম শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। রূপমূল কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ উল্লেখ করো। এই ছিল আজকেকার সাজেশন। তোমাদের এইচএসের পুরো সমস্ত সাজেশন দিয়ে দিলাম, গল্প, কবিতা, নাটক এবং এর পাশাপাশি ভাষা সাহিত্যের ইতিহাস থেকেও, ব্যাকরণ থেকেও তোমাদেরকে সবটা দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই এই সাজেশনটি অবশ্যই পড়ো, প্রত্যেকে পরীক্ষায় 100% কমন পাবে। ধন্যবাদ বন্ধুরা।